আমরা তো লাইটের ক্লাস করে ফেললাম দুইটা, আজকে আমি আরেকটুখানি টাচ করে তারপর একটু অন্য প্রসঙ্গে যাব। তার আগে একটু জানতে চাই যে এইচএমআই লাইট বলে কিছু জানেন, নাম শুনেছেন? এইচএমআই, না স্যার। এইচএমআই হ্যাঁ স্যার। শুনেছেন নাম? নো স্যার। না। টাংস্টেন লাইটের নাম শুনেছেন? টাংস্টেন হ্যালোজেন? জি স্যার শুনেছি। আচ্ছা, নিশ্চয়ই আপনাদের এই উপরে স্টুডিওতে দেখেছেন আলোগুলো? জি স্যার। আলোগুলির বর্ণ কিরকম? স্যার সাদা হলুদ, ব্রাইটনেস টাইপের, ব্রাইটনেস বেশি। মনে হচ্ছে একটু 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 অরেঞ্জ টাইপের, জি স্যার। যেগুলি প্রফেশনালি আমরা স্টুডিওতে ব্যবহার করে থাকি, টাংস্টেন হ্যালোজেন। এছাড়া আর কি কি লাইটের নাম জানেন? আর স্যার বাসা বাড়িতে যে নরমাল লাইটগুলো ব্যবহার করা, এলইডি। আচ্ছা, না এলইডি বাসাবাড়িতে যেসব বাল্বগুলি ব্যবহার করে সেগুলিকে আমরা কি কি বলি? বাসাবাড়িতে বা যেসব আলোগুলি ব্যবহার করা হয় সেগুলিকে আমরা বলি হাউস হোল্ড ল্যাম্প, হাউস হোল্ড, HOLD, হাউস হোল্ড ল্যাম্প। জি স্যার। এগুলি কিন্তু প্রফেশনাল নয়। তানভীর আছেন লাইনে? জি স্যার। আচ্ছা, আপনি লিখে রাখেন যে আলো তো আমাদের কাছে দুই রকম, একটা কৃত্রিম আলো, একটা প্রাকৃতিক আলো। কৃত্রিম আলোর কালারটা স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার কত? কৃত্রিম আলোর কালার স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার কত? না স্যার জানি না। আমাদের কাছে দুটো স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার আছে, একটা হচ্ছে 3200, একটা হচ্ছে 5600। 3200টা হচ্ছে আর্টিফিশিয়াল আলোর স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার। এই কালার টেম্পারেচারটি কোন ধরনের আলো থেকে আমরা পেয়ে থাকি? উত্তর হবে এক কথায় যে প্রফেশনাল কাজে আমরা যেসব আলোগুলি ব্যবহার করে থাকি, যেগুলি টাংস্টেন হ্যালোজেন নামে পরিচিত, সেখান থেকে আমরা যে কালার টেম্পারেচার পেয়ে থাকি সেটাই হচ্ছে কৃত্রিম আলোর জন্য স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার। লিখে রাখেন একটু 3200 কেলভিন, কে দিয়ে লেখেন, কে লেখা হলে বলবেন। স্যার এটা কি কৃত্রিম আলোর কালার টেম্পারেচার? কৃত্রিম আলোর স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার, স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার ফর আর্টিফিশিয়াল লাইট 3200 কেলভিন, 3200 কেলভিন। জি স্যার। ওকে, এখন কৃত্রিম আলো হচ্ছে যতগুলি আলো আমরা মানে মানুষের তৈরি যতগুলি আলো আছে সবগুলি কি বলছি আমরা কৃত্রিম আলো। আর যেটা বলেছি সানলাইট, সেটা হচ্ছে যেটা প্রাকৃতিক আলো, এটা হচ্ছে আমাদের জন্য ন্যাচারাল লাইট। এটার কালার টেম্পারেচার হচ্ছে যেটা আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি, এটার কালার টেম্পারেচার হচ্ছে 5600 কেলভিন, 5600 কেলভিন। লিখে রাখেন 3200 কেলভিন ফর স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার ফর আর্টিফিশিয়াল লাইট, 5600 স্পেশাল কালার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার ফর ডে লাইট বা সানলাইট। জি স্যার। কোনো কিছু বোঝা না গেলে রিপিট করবেন। জি স্যার। আচ্ছা, এখন কয়টা কালার টেম্পারেচার আপনার হাতে আসলো? দুটো। দুটো, কি কি? কৃত্রিম আলো আর প্রাকৃতিক আলো। কৃত্রিম আলোর স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার কত? 3200 কেলভিন। 3200 কেলভিন। সেটা কোন ধরনের আলো থেকে আমরা পেয়ে থাকি? কৃত্রিম উত্তর আলো হবে এক কথায় টাংস্টেন হ্যালোজেন থেকে। টাংস্টেন হ্যালোজেন, টাংস্টেন হ্যালোজেন। পরে আমি নোট পাঠালে মিলিয়ে নিয়েন স্পেলিং গুলো। এখন আপাতত বাংলায় লিখে রাখেন টাংস্টেন হ্যালোজেন ল্যাম্প থেকে প্রাপ্ত আলোর কালার টেম্পারেচার হচ্ছে 3200 কেলভিন, যেটাকে কৃত্রিম আলোর স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার বলা হয়। জি স্যার। ওকে, আরেকটি হচ্ছে 5600 কেলভিন, এটাকে বলা হচ্ছে সূর্যের আলোর স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার, স্ট্যান্ডার্ড কালার টেম্পারেচার ফর সানলাইট
5600 কেলভিন। জি স্যার। ওকে, তাহলে আমাদের কাছে দুটো কালার টেম্পারেচার স্ট্যান্ডার্ড বলে আমরা পরিচিত হলাম, একটা 3200, একটা 5600। যখনই কোথাও আপনি 5600 কেলভিনের ইয়ে দেখবেন, 5600 কেলভিন দেখবেন, তখনই ভাববেন যে আপনি দিনের আলোর কথা বলছেন। জি স্যার। আর যখনই আপনি 3200 কেলভিন দেখবেন, 3200 কেলভিন দেখবেন, তখনই আপনি মনে করবেন আপনি সেটি কৃত্রিম আলোর কথা বলছেন, কৃত্রিম আলোর কথা বলছেন, এবং সেটা টাংস্টেন হ্যালোজেন লাইট থেকে পাওয়া। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা কিছু কৃত্রিম আলো আছে যেটা দিনের আলোর বিকল্প হিসেবে আমরা এটাকে আর্টিফিশিয়াল ডে লাইট বলে থাকি, কারণ এই আলোগুলি থেকে যে কালার টেম্পারেচার আমরা পাই, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ডে লাইট, দিনের আলোর মতো সমপর্যায়ের কালার টেম্পারেচার পাওয়া যায় কিছু আলোর কাছ থেকে, সেগুলিকে আমরা বলি আর্টিফিশিয়াল ডে লাইট, কৃত্রিম দিনের আলো। এই ধরনের আলো পেয়ে থাকি একটি বিশেষ ধরনের বাতি থেকে, যেটাকে বলা হয় এইচএমআই লাইট। এইচএমআই আপাতত এটুকু লিখে রাখেন, আমি এত বড় শব্দগুলি বানান করতে পারবো না এখন, পরে যখন নোট পাঠাবো তখন মিলাই নেবেন। এইচএমআই, এইচএমআই, এইচএমআই পাশে লিখে রাখেন, এটাকে বলে আর্টিফিশিয়াল ডে লাইট। জি স্যার। আচ্ছা, এটাকে আর্টিফিশিয়াল ডে লাইট বলে কেন? কারণ এটা ডে লাইটের মানে জন্য ব্যবহার করা হয় না, এটা ডে লাইটের সমপরিমাণ কালার টেম্পারেচার, এখান থেকে যে আলোটা আসে সেটা ডে লাইটের সমপরিমাণ বলে এটাকে কৃত্রিম দিনের আলো বলা হয়, আর্টিফিশিয়াল ডে লাইট, আর্টিফিশিয়াল ডে লাইট। বুঝছেন? ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখা যাচ্ছে যে এইচএমআই বলে একটা লাইট আছে যার কালার টেম্পারেচার 5600 কেলভিন, যেটা এই জন্য এটাকে আমরা কৃত্রিম ভাবে, কিন্তু আলোটি হচ্ছে কিন্তু কৃত্রিম। সাধারণত যেখানে দিনের আলোর পরিমাণ কম, যেখানে দিনের আলোর স্বল্পতার কারণে, যেখানে আপনি শুট করতে পারছেন না, যেখানে শট নিতে পারেন না, সেখানে এই আলোগুলি খুব বিশেষভাবে আপনাকে হেল্প করে থাকে, কারণ এটা দিনের আলোর সাথে মিলিয়ে দিলে দিনের আলো যদি কম হয়ে যায় সেটাকে কিন্তু বাড়িয়ে নেওয়া যায়। এই জন্য এই আলোগুলিকে বলা হয় আর্টিফিশিয়াল ডে লাইট, এবং এইগুলিকে আমরা ইন্ডাস্ট্রিতে এইচএমআই নামে পরিচিত। এইচএমআই। জি স্যার। ওকে, এইচএমআই ছাড়াও আরো কিছু আলো আছে, আমার মনে হয় কিছু আলো শুনেছেন, যেগুলিকে সোলার বেবি এরকম বলে থাকে, নাম শুনেছেন? সোলার জি বেবি। স্যার। আচ্ছা, বেবিটাও কিন্তু টাংস্টেন, সোলারও টাংস্টেন হ্যালোজেন, সবই টাংস্টেন হ্যালোজেন। তফাৎটা হচ্ছে যেটাকে বাজারে আমরা সোলার বলে থাকি, সেখান থেকে যে পরিমাণ আলোটা পাই সেটা হচ্ছে 2 কিলোওয়াটস। সোলার থেকে যে পরিমাণ আলো পাই সেটা হচ্ছে 2 কিলোওয়াটস। আমরা বোধহয় যে বাল্বগুলি বাজার থেকে কিনে থাকি, বাল্বের উপরেও লেখা থাকে 60 ওয়াটস, 40 ওয়াটস, 100 ওয়াটস। তানভীর কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফাইন। তাহলে একটি সোলার থেকে কি পরিমাণ আলোর বিচ্ছুরণ ঘটে? 2 কিলোওয়াট। 2 কিলোওয়াটস। আর যেগুলোকে বেবি বলা হয়, সেগুলি ইন্ডাস্ট্রির ভাষা, সেগুলি মোটামুটি কিছু বেবি আছে যেগুলি 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াটস, 1000 ওয়াট বা 1 কিলোওয়াট। আবার কিছু বেবি আছে যেখান থেকে 500 ওয়াটস পাওয়া যায়, 500 ওয়াটস। জি স্যার। বেবি দুই ধরনের, কিছু আছে 500 ওয়াটস, কিছু আছে সাধারণত 1 কিলোওয়াটের হয়ে থাকে। জি স্যার। দেখেছেন? জি স্যার। আচ্ছা, কোথাও আলো জ্বালাবার পর মনে হচ্ছে আলোর পরিমাণটি বেশি, কৃত্রিম আলো, সেটাকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না, তখন কি করবেন? আলো দিয়ে ঘর আলোকিত করলাম, মনে হচ্ছে আলোর পরিমাণটি বেশি, তখন সেটাকে কিভাবে কমাবো? স্যার পরিমাণ কমিয়ে দিব। হ্যাঁ, পরিমাণ কমিয়ে দিব লাইটের।
লাইটের পরিমাণ কিভাবে কমাবেন আপনি? আলোটা তো জ্বালালাম, ধরেন স্যার। একটা আলো জ্বালালাম 1 কিলোওয়াটের, এখান থেকে তো 1 কিলোওয়াট আলো বেরোচ্ছে, এখন আপনি এটাকে কিভাবে কমাবেন? তখন স্যার 500 ওয়াটের লাইট ইউজ করব। না, এখন যদি 500 ওয়াটের লাইট নাই কিন্তু আপনার কাছে 500 ওয়াট দরকার, আপনি 1 কিলোওয়াট জ্বালালেন, এখনো 500 ওয়াটটা কিভাবে নিয়ে আসবেন? অর্থাৎ আপনি আলোর প্রখরতা যেখানে বেশি মনে হচ্ছে সেটাকে কিভাবে কমিয়ে নেবেন? নো আইডিয়া। হ্যাঁ, নো আইডিয়া। নাম্বার ওয়ান, প্রথমত সাবজেক্টের কাছ থেকে আলোকে দূরে সরিয়ে, আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? জি স্যার। তাহলে সাবজেক্টের কাছে যদি আলো থাকে আলোর প্রখরতা সে বেশি হবে। যদি সাবজেক্ট থেকে আলোর অবস্থানটি যদি দূরে সরাই বা উভয়ের ব্যবধান বাড়াই তাহলে কিন্তু আলোর তীব্রতা কিন্তু অনেকাংশে কমে যায়। তাহলে আলোর তীব্রতা কমাবার একটা উপায় হচ্ছে আলোকে সাবজেক্টের কাছ থেকে দূরে সরিয়ে দাও। জি স্যার। আচ্ছা, এখন কোনো কারণে আলোকে দূরে সরানো যাচ্ছে না, পাশে বা পিছনে কোনো একটা ওয়াল আছে, আপনি সরাতে পারছেন না, তখন কি করবেন? সাবজেক্টকেও সরাতে পারছেন না, এখন কি করবেন? দুইজনের অবস্থানই দুই জায়গাতেই কিন্তু স্টেডি হয়ে গেল, স্থির হয়ে গেল। এখন আপনি আলোকে, কিন্তু আলোর প্রখরতা অনেক বেশি, আমরা বলছি আলো ইজ টু মাচ, এখন এটাকে কমাও, কিভাবে আর কিভাবে কমাতে পারেন? এনি আইডিয়া? নো স্যার। আচ্ছা, আমরা এই আলো কমাবার জন্য, আলোর প্রখরতা কমাবার জন্য আমরা 1 কিলোওয়াটকে 500 ওয়াটে আনতে পারবো না, কিন্তু 1 কিলোওয়াট তো বেরোচ্ছে, কিন্তু আলোর মুখে কিছু লাগানো যাবে কি? জি স্যার। আচ্ছা, যে যে পেপারগুলি মূলত আলোর মুখে ব্যবহৃত হয় আলোর তীব্রতা কমানোর জন্য, আলোর প্রখরতা কমিয়ে দেওয়ার জন্য, আলোকে ডিফিউজ করার জন্য আমরা কিছু মেটেরিয়াল ব্যবহার করে থাকি। তেমনি একটা পেপারের নাম হচ্ছে বাটার পেপার। জি স্যার। কি পেপার? বাটার পেপার। বাটার পেপার। বাটার পেপার কেন বলা হয়? আলোর প্রখরতা না, নিয়ন্ত্রণ করে। না, হ্যাঁ, আলুর প্রখরতা কমাবার জন্য একটা আলুর মুখে একটা একটা আপনি একটা পেপার ঢুকিয়ে দিলেন, তখন দেখলেন আলুর প্রখরতা অনেক কমে গেল, দেখলেন আর একটু কমানো দরকার, তাহলে আপনি দুইটা কাগজ লাগান, তাহলে আর একটু কমে গেল। যত লেয়ার লাগাবেন তত বেশি আলুর প্রখরতা কিন্তু কমে যেতে থাকবে। বাটার পেপার বলা হয় এই কারণেই, বাটার পেপারটি, এটাকে আমরা বলি ডিফিউজার। ডিফিউজার লিখে রাখেন, DIFFU, DIFFUSCR, ডিফিউজার। জি স্যার। এরকম একটা পেপারের নাম হচ্ছে বাটার পেপার। বাটার পেপার বলা হয় সাধারণত মাখনকে যেরকম কাগজে মোড়ানো হয়, আমরা যে বাজার থেকে মাখন কিনি, মাখনকে যেরকম একটা কাগজের মধ্যে মোড়ানো হয়, সেই কাগজ ওই ধরনের কাগজ দিয়ে বাটারকে মোড়ানো হয় বলেই এটাকে বাটার পেপার বলা হয়। আমরা এই বাটার পেপারের মতো আরো এক ধরনের কাগজ বাজারে পাওয়া যায় যেটা আমরা ব্যবহার করে থাকি, এটাকে বলে ট্রেসিং পেপার। ট্রেসিং, TRACING, ট্রেসিং পেপার। আমি দেখাবো এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস হলে। ট্রেসিং পেপার। জি স্যার। ট্রেসিং পেপার। আচ্ছা, আলোর সাথে আরো কিছু মেটেরিয়াল ব্যবহার করা হয়, এগুলিকে বলে নেট, NET, নেট, জাল। তার দিয়ে তৈরি এক ধরনের নেট আছে, নেট। আপনি লিখে থাকেন বাটার পেপার, ট্রেসিং পেপার, নেটস, NETS, নেটস। জি স্যার। প্রফেশনাল আলোগুলির মুখে একটা একটা উইন্ডোর মতো থাকে, দেখেছেন? যে চারটা পাখার মতো থাকে, যেটা উপরে নিচে এবং দুই পাশে আলোটাকে কিন্তু কমিয়ে ফেলা যায়। এটাকে কি বলে জানেন? স্যার। হ্যালো? না স্যার। আলোর মুখে একটা যে পাখার মতো জিনিস থাকে, চারটা উইং থাকে, সেটাকে বলে বার্নডোর। বার্নডোর, BARN, বার্নডোর, DOOR, বার্নডোর। জি স্যার। আচ্ছা, এটা গেল। সাধারণত এই যেগুলোকে টাংস্টান হ্যালোজেন বললাম, বলার কারণ হচ্ছে একটি পাত্রের যে বাল্বটি আপনি এখানে প্রজ্বলিত হয়, সেই বাল্বটা কিন্তু একটা টিউবের মতো, সেখানের মধ্যে এক ধরনের ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্টটা
এই ফিলামেন্টটা টাংস্টেন নামক একটা ধাতব পদার্থ দিয়ে তৈরি, এই জন্য এটাকে টাংস্টেন হ্যালোজেন বলে। আর ওই কাঁচের পাত্র যেখানে এই টাংস্টেন ফিলামেন্টটি রাখা আছে, সেই পুরো কাঁচের আধারটি ভর্তি করা হয় একটা গ্যাস দিয়ে, এখানে থাকে হ্যালোজেন গ্যাস, এই জন্য এটাকে বলে টাংস্টেন হ্যালোজেন। আপনি বাড়িতে ব্যবহার করা 60 ওয়াট 100 ওয়াট বাল্ব দেখেছেন? জি স্যার। আচ্ছা, এখানে ভেতরে একটা ফিলামেন্ট আছে, দেখেছেন? এটা তারের ফিলামেন্ট। জি স্যার। আচ্ছা, যখন আপনি সুইচ অন করেন তখন কিন্তু এই 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 কি বলে ফিলামেন্টটাই কিন্তু প্রজ্বলিত হয়। জি স্যার। আচ্ছা, এই যে কাঁচের যে আধার, যে কাঁচের যে পাত্র, এর ভিতরে একটা গ্যাস দিয়ে কিন্তু ভর্তি করা থাকে, সেই গ্যাসটা হচ্ছে হ্যালোজেন। জি স্যার। এই জন্য এটাকে টাংস্টেন হ্যালোজেন বলে। টাংস্টেন হ্যালোজেন কে কে টাংস্টেন হ্যালোজেন লাইটকে বা আলোকে বা ল্যাম্পকে আরো একটা নামে অভিহিত করা হয়, এটাকে বলে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। ইনক্যান্ডিসেন্ট বানানটা লেখেন IN জি স্যার। CAN জি স্যার। DES জি স্যার। CENT incandescent DESCENT incandescent। জি স্যার। যেসব বাতিগুলি প্রজ্বলন করার পর ভেতরের ফিলামেন্টটি সাদা বর্ণ ধারণ করে, জ্বলার পর সাদা বর্ণ ধারণ করে, সেসব আলোগুলিকে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পও বলা হয়। আবার এই ধরনের বাতিকে কোয়ার্টস ল্যাম্পও বলা হয়। কোয়ার্টস, QUARTZ, কোয়ার্টস। জি স্যার। কোয়ার্টস দেখেছেন? জি স্যার। তাহলে যাহাই টাংস্টেন হ্যালোজেন তাহাই দেখা গেল ইনক্যান্ডিসেন্ট, তাহাই আবার কোয়ার্টস। আবার কোথাও কোথাও এগুলিকে ফ্রেসনেলও বলে। ফ্রেসনেল, FRESNEL, জি স্যার। FRESNEL, ফ্রেসনেল। ফ্রেসনেল লাইটও বলে থাকে। যাই হোক না কেন, এই বাতিগুলি থেকে যে কালার টেম্পারেচার আমাদের কাছে আসে, সেটার কালার টেম্পারেচার হচ্ছে 3200 কেলভিন। জি স্যার। ওকে, টাংস্টেন ল্যাম্পকে তাহলে আমরা কয়েকটা নামে জানি। এটাকে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পও বলে, এটাকে কোয়ার্টস ল্যাম্পও বলে থাকে। কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কিছু আলো আছে যাদের কালার টেম্পারেচার দিনের আলোর মধ্যেও পড়ে না, টাংস্টেন আলোর মধ্যেও পড়ে না, মধ্যবর্তী একটা কালার টেম্পারেচার দিয়ে থাকে। অর্থাৎ টাংস্টেন আলোর চাইতে বেশি কিন্তু সূর্যের আলোর বা ন্যাচারাল লাইটের চাইতে কম। এই আলোগুলিকে বলে CSI, কম্প্যাক্ট সোর্স আয়োডাইড ল্যাম্প। এখান থেকে যে কালার টেম্পারেচার আসে সেটা হচ্ছে 4000 কেলভিন। তানভীর কি বললাম? স্যার কম্প্যাক্ট সোর্স আয়োডাইড ল্যাম্প, আর এটা থেকে এটা 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 টাংস্টেন হ্যালোজেনের গ্রুপেও পড়ে না, এটা আবার দিনের আলোর গ্রুপেও পড়ে না, কারণ এটার কালার টেম্পারেচার না হয় দিনের আলোর চাইতে কম কিন্তু টাংস্টেন আলোর চাইতে বেশি, মাঝামাঝি একটা কালার টেম্পারেচার। এই আলোটির নাম হচ্ছে CSI, কম্প্যাক্ট সোর্স আয়োডাইড। জি স্যার। আচ্ছা, আরেকটি আলো আছে যেটা যেটা যেটাও দিনের আলোর মতোই। আমরা HMI লাইটের কথা বলেছিলাম আপনাকে। আরো একটি লাইট আছে যেটাকে কৃত্রিম দিনের আলো বলা হয়ে থাকে। এই ধরনের আরেকটি আলোর নাম হচ্ছে CID, কম্প্যাক্ট আয়োডাইড ডেলাইট। জি স্যার। কম্প্যাক্ট আয়োডাইড ডেলাইট, এখান থেকেও কালার টেম্পারেচার পাওয়া যায় 5600 কেলভিন। জি স্যার। তাহলে আমাদের কাছে আমরা অনেকগুলি আলোর নাম জানলাম। একটা টাংস্টেন হ্যালোজেন, HMI, CSI, CID, ইনক্যান্ডিসেন্ট, কোয়ার্টস,
আবার বলেছি এটাকে ইনক্যান্ডেসেন্ট, অনেকগুলি নামে। আবার বলেছি ফ্রেশনাল, এই নামেও দেখা যায় অনেকগুলি আলো। আরেকটা আলো আছে, এটা না বলেই নয়, এটাকে বলা হয় সিক লাইট। সিক, CYC, জি স্যার। সিক লাইট, সিক, CYC, সিক লাইট। এখান থেকে কালার টেম্পারেচার আসে, এটা টাংস্টেন আলোর চাইতে খানিকটা বেশি, 3250, 3350 কেলভিন পাওয়া যায় জি স্যার। সিক লাইট। ওকে, অনেকগুলি আলোর নাম পেয়ে গেলেন। জি স্যার। আরেক ধরনের আলো আছে, এটাকে বলে মেটাল হ্যালাইড ল্যাম্প। মেটাল হ্যালাইড, এটা খুব হাই এফিসিয়েন্সি, হাই আউটপুট। এখান থেকেও কালার টেম্পারেচার আসে 5600 কেলভিন। এগুলি সব কৃত্রিম আলোর, কৃত্রিম দিনের আলোর মতো। মেটাল হ্যালাইড ল্যাম্প, জি স্যার। মেটাল হ্যালাইড ল্যাম্প, এখান থেকেও কালার টেম্পারেচার আসে 5600। তাহলে 5600 পাচ্ছি আমরা তিন ধরনের আলো থেকে, একটা হচ্ছে HMI, একটা হচ্ছে CID, একটা হচ্ছে মেটাল হ্যালাইড। জি স্যার। ওকে, সাধারণত ফ্লোরোসেন্ট টিউব, ফ্লোরোসেন্ট টিউব যেগুলো বাড়িতে আমরা জ্বালিয়ে থাকি, টিউব লাইট যেগুলিকে বলে, এই ধরনের আলোগুলি কিন্তু কোনোভাবেই শুটিং এর জন্য উপযোগী নয়। কেন? এইগুলোর স্যার প্রখরতা কম। না, প্রখরতা কম নয়। প্রথমত কথা হচ্ছে, এই আলোগুলি যেগুলি আমরা আমাদের বাড়িতে বা অফিসের যে সমস্ত ফ্লোরোসেন্ট টিউবগুলি ব্যবহার করে থাকি, সেগুলি কিন্তু শুটিং এর জন্য বা ছবি ধারণ করার জন্য মোটেও উপযোগী নয়। কারণটা হচ্ছে, এই বাল্বগুলি থেকে, এই টিউবগুলি থেকে বা এই বাল্বগুলি থেকে যে আলোর বর্ণের বিচ্ছুরণ হয়, সেখানে কিন্তু সেই আলোর বিচ্ছুরণটি কখনো সমভাবে হয় না। এটার উত্থান এবং পতন হয়, আপস এন্ড ডাউন আছে। এটাকে বলে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, অর্থাৎ অনিয়মিতভাবে বর্ণের বিচ্ছুরণ ঘটে ফ্লুরোসেন্ট টিউব থেকে। এই জন্যই এটার কালার টেম্পারেচার কিন্তু সারাক্ষণ কিন্তু আপ এন্ড ডাউন হতে থাকে। যার ফলে এই আলোতে ছবি তুললে বা আপনি কোনো মুভি তুলতে গেলে বা চলমান ছবি ধারণ করতে গেলে, এই ছবিগুলিকে এই ছবিগুলিতে কম্পন দেখা যায়, যেটাকে আমরা বলি ফ্লিকারিং। জি স্যার। তাহলে ফ্লুরোসেন্ট টিউবগুলি ছবি ধারণ করার কাজে বা চলমান ছবি ধারণ করার কাজে আমাদের কাছে উপযোগী নয়। কেন? কারণ এদের আলোর বিচ্ছুরণ অস্বাভাবিক, আর ছবি তুলতে গেলে কম্পন দেখা যায়। হ্যাঁ, এইখান থেকে যে বর্ণের বিচ্ছুরণ ঘটে, আলোর বিচ্ছুরণ নয়, বর্ণের বিচ্ছুরণ। জি আলো স্যার। জ্বালালেই কিন্তু আলোর সাথে বর্ণের বিচ্ছুরণ হয়। এখানে বর্ণের বিচ্ছুরণটি কিন্তু অনিয়মিতভাবে হয়। এই জন্য এটাকে বলে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। এই ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছে আলোর বিচ্ছুরণটি কখনো সমভাবে হয় না, বর্ণের বিচ্ছুরণটি কখনো সমভাবে হয় না। এটার মধ্যে কালার টেম্পারেচার আপ এন্ড ডাউন হতে থাকে, যার ফলে ছবিতে এক ধরনের কম্পন অনুভূত হয়। এই জন্য আমরা এটা শুটিং এর জন্য আদর্শ আলো বলি না। কিন্তু ফ্লোরোসেন্ট টিউবগুলি আবার যেসব আলোগুলো এই শুটিং এর উপযোগী করে তৈরি, সেই আলোগুলিকে কি আলো বলে? কিছু ফ্লোরোসেন্ট টিউব আছে যেগুলো শুটিং এর জন্য আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি, সেই আলোগুলিকে বলে কিনোফ্লো। কিনোফ্লো। কিনো, KINO, জি স্যার। KINO, জি স্যার। মাঝখানে একটা হাইফেন দিয়ে লেখেন FLO। জি স্যার। তাহলে ফ্লুরোসেন্ট টিউবগুলি শুটিং এর উপযোগী করে কিছু টিউব তৈরি করা হয়েছে, যেগুলিকে আমরা বলি কিনোফ্লো। কিনোফ্লো আবার দুই ধরনের। কিনোফ্লো দুই ধরনের, একটা লেখেন KF55, KF কিনোফ্লো, KF55। জি স্যার। এটা হলে ডেলাইট ব্যালেন্স। এটা দিনের আলোর সাথে, এটাকে কিন্তু দিনের আলোর সমপরিমাণ কালার টেম্পারেচার আসে এখান থেকে। এটা বলে KF55, এটাকে বলে ডেলাইট ব্যালেন্স। লিখে রাখেন
K55, জি স্যার। আরেকটা লেখেন KF32, এটা বলে টাংস্টেন আলোর সাথে সমতা রেখে এটাকে করা। 32 মানে 3200, এটা হচ্ছে টাংস্টেন ব্যালেন্স, লিখে রাখেন। একটা হচ্ছে ডেলাইট ব্যালেন্স, একটা হচ্ছে টাংস্টেন ব্যালেন্স। একটাকে বলে KF55 আর একটাকে বলে KF32। জি স্যার। দেখেছেন? জি স্যার। আচ্ছা, এ পর্যন্ত যতগুলি আমরা ক্লাস করেছি কোনো না কোনো ইনফরমেশন প্রতিদিনই কিন্তু পেয়েছেন, যেগুলো আমার মনে হয় ডেফিনেটলি মাথায় থাকবে। জি স্যার। ওকে, কোনো লাভ হচ্ছে ক্লাসগুলি করে আমাকে একটু বলেন কাইন্ডলি। জি স্যার হচ্ছে। আচ্ছা, করলেই ভালো। আমি যেসব নোটসগুলি পাঠিয়েছি সেসব নোটসগুলি ক্লাস, যেগুলো ক্লাসে যেগুলো আলোচনা হচ্ছে আমাদের অনলাইনে, সেসব ইয়ের সাথে একটু মিলিয়ে নেবেন। মেলালে পরে আপনাদের জন্য ইজি হবে, বুঝতে সুবিধা হবে। এম আই ক্লিয়ার টু ইউ? জি স্যার। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে শুধু তো ছবি তুললে হবে না, সাথে তো শব্দটাও গ্রহণ করতে হবে। সাউন্ডটা তো রেকর্ড করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, সাউন্ডটা রেকর্ড করতে গেলে আমাদের কি প্রয়োজন ক্যামেরার সাথে? হ্যালো, জি স্যার। স্যার বুম। আমরা এক কথায় বলি মাইক্রোফোন। মাইক্রোফোন। হ্যাঁ, মাইক্রোফোন ছাড়া আপনি শুট করতে পারবেন না। আপনি শুট করে আসলেন, শব্দ আসলো না, তাহলে কোনো লাভ নাই, ওই ফুটেজ কোনো কাজে আসবে না। এখন যদি কোনো শব্দ বিহীন যদি ছবি করতে হয়, তাহলে আপনি আগে শব্দ রেকর্ড করেন, দরকার হলে আপনি প্রয়োজন মতো যখন আপনি এডিট করবেন তখন আপনি শব্দকে বাদ দিয়ে দেন, কিন্তু শব্দ ছাড়া ছবি নেবেন না। তাহলে আপনার কাছে কি প্রয়োজন হচ্ছে? প্রথমত মাইক্রোফোন। মাইক্রোফোন। কি কি ধরনের মাইক্রোফোনের নাম জানেন? স্যার জানি না। বাজারে তো হাজারো মাইক্রোফোন আছে, কি কি ধরনের মাইক্রোফোন জানেন? আমি কিছু নাম লিখে দিচ্ছি, নাম বলে দিচ্ছি, নামগুলি টুকে রাখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জি স্যার। টাইপস অফ মাইক্রোফোনস, অর্থাৎ মাইক্রোফোনের প্রকার। প্রথম লেখেন কার্ডিয়য়েড মাইক্রোফোন। কার্ডিয়য়েড, CAR জি স্যার। DIOID। আমি পরে নোট পাঠালে মিলাই নেবেন। কার্ডিয়য়েড মাইক্রোফোন। জি স্যার। ওকে, এটা একটা হার্ট শেপ মাইক্রোফোন। এবার আমাকে বলেন একটা মাইক্রোফোনের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ মাইক্রোফোন? সাউন্ড রেকর্ড করা। না, সাউন্ড রেকর্ড করার জন্য তো আলাদা রেকর্ডার আছে। ক্যামেরার মধ্যে দুটো রেকর্ডার আছে। একটা রেকর্ডার হচ্ছে যেটা আপনার ভিডিও সিগন্যালকে রেকর্ড করে, আবার ভিডিও সিগন্যালের পাশাপাশি আপনার সাউন্ডকে রেকর্ড করছে। তাহলে কিন্তু মাইক্রোফোন কিন্তু কোনোভাবেই রেকর্ডার নয়। মাইক্রোফোনের কাজ কি এখন আপনি আমাকে সেটা বলেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ মাইক্রোফোন? এতদিন ক্লাস করেন, মাইক্রোফোনের কাজ না জানলে, কি কাজ করে এটা না জানলে তো প্রবলেম হয়ে যাবে। মাইক্রোফোনের কাজ কি? মাইক্রোফোন কিন্তু রেকর্ডার নয়। হ্যালো, জি স্যার। আইডিয়া? নো। না স্যার। আচ্ছা, প্রতিটি মাইক্রোফোনের কাজ হচ্ছে এই যে শব্দটি মাইক্রোফোনের কাছে গিয়ে পৌঁছচ্ছে সেটি কিন্তু গিয়ে মাইক্রোফোনকে আঘাত করছে। আমরা বলি এটাকে সাউন্ড এনার্জি। জি স্যার। ক্যামেরাকে কি আঘাত করছে? ক্যামেরার মধ্যে কি ঢুকছে? লাইট। আলো। তাহলে আলো গিয়ে ঢুকছে লেন্সের ভেতর দিয়ে ক্যামেরার অভ্যন্তরে। আর মাইক্রোফোনের মাধ্যমে কি ঢুকছে? সাউন্ড। সাউন্ড। আমরা বলি এটাকে সাউন্ড এনার্জি। আর লেন্সের ভিতর দিয়ে ঢুকছে লাইট এনার্জি। মাইক্রোফোনের মূল কাজ হচ্ছে যেই শব্দ এনার্জি বা যে শব্দ শক্তিটি ক্যামেরা মাইক্রোফোনের মাধ্যমে প্রবেশ করছে সেটাকে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করা। জি স্যার। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ মাইক্রোফোন? স্যার,
অডিও সিগন্যালটা মানে রিসিভ করা। সোজা কথা হচ্ছে এটার মূল কাজ হচ্ছে যেটা পিক আপ দ্য সাউন্ড, এটা সাউন্ডকে পিক করে নিচ্ছে, সাউন্ড এনার্জিকে পিক করে নিচ্ছে, তারপরে এটাকে কনভার্ট করছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। জি ক্লিয়ার? স্যার, জি স্যার। আর ক্যামেরাতে কি হচ্ছে, সেন্সর কি করে, আলো ক্যাপচার করতে আলো স্যার। আলোকে নিচ্ছে, আলোটা কিসে রূপান্তরিত হচ্ছে আলটিমেটলি, লেন্সের ভেতর দিয়ে যে আলোটি প্রবেশ করছে সেটা কিসে রূপান্তরিত হচ্ছে, সেটাও একটা সিগন্যালে রূপান্তরিত সিগন্যালে তৈরি হচ্ছে। সিগন্যাল। জি তাহলে স্যার, লেন্সের ভিতর দিয়ে যে আলো ঢুকছে, আলোটি আলটিমেটলি আপনাকে যে সিগন্যাল তৈরি করে দিচ্ছে, সেই সিগন্যালটি কিন্তু ক্যারি করছে কিন্তু ইমেজের ইনফরমেশন, যেটাকে আমরা বলি ভিডিও সিগন্যাল। জি স্যার। আর মাইক্রোফোনের ভিতর দিয়ে যে শব্দ শক্তিটি প্রবেশ করছে সেটা রূপান্তরিত হচ্ছে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালে, যেটা বহন করছে আপনার শব্দের তথ্য, সেটাকে বলি আমরা অডিও সিগন্যাল। জি স্যার, ক্লিয়ার? জি স্যার। তাহলে আলোর ভেতর দিয়ে পাচ্ছেন আপনি ইমেজের ইনফরমেশন, মাইক্রোফোনের ভিতর দিয়ে পাচ্ছেন আপনি সাউন্ড ইনফরমেশন, দুটো মিলে হয়ে যাচ্ছে ভিডিও। জি স্যার। আচ্ছা, এবার যদি প্রশ্ন আসে হোয়াট ইজ ভিডিও, কি উত্তরটা আসবে? ভিডিও কি? যেটাতে স্যার সাউন্ডের আর ইমেজের ইনফরমেশন থাকে। ভিডিও হচ্ছে কথাগুলিকে জটিল না করে আমরা সহজ করি, ভিডিওটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল যার মধ্যে দুইটি ইনফরমেশন ইনভলভড, একটা হচ্ছে ইমেজ ইনফরমেশন আর একটি হচ্ছে সাউন্ড ইনফরমেশন। মূলত এটা কিন্তু একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। কি ক্লিয়ার? জি স্যার। ভিডিও শব্দটি কিন্তু একটা গ্রিক শব্দ, দুইটি শব্দ থেকে তার উৎপত্তি। ভিউ মানে দেখা, এন্ড অডিও শোনা, দুটো শব্দ থেকে একটা শব্দ, দেখা এবং শোনা, ইট ইজ কল্ড ভিডিও। জি স্যার। ওকে, তাহলে কোন মাইক্রোফোনের নাম লিখলেন? কার্ডিওয়েট মাইক্রোফোন জি স্যার। লিখেছেন। জি স্যার। নাম্বার 2, কন্ডেন্সার মাইক্রোফোন। কন্ডেন্সার মাইক্রোফোন, ভুল হলে ভুল হোক, আপাতত লিখে রাখেন, পরে নোট গেলে শুদ্ধ করে নিয়েন। কন্ডেন্সার মাইক্রোফোন। জি স্যার। নাম্বার 3, ডাইনামিক মাইক্রোফোন। জি স্যার। জি স্যার। মিটিং তো শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। আচ্ছা, আমরা একবার জয়েন দিই আবার। আমার কথা শুনতে পাচ্ছি। আবার শব্দটি অ্যাম্প্লিফাই হয়ে, যেটা এনার্জি ছিল, ইলেকট্রিক্যাল এনার্জি ছিল, সেটা অ্যাম্প্লিফাই হয়ে আবার রিকনভার্ট হয়ে তখন এটা আবার শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়, যেটা আমরা লাউড স্পিকারের মাধ্যমে শুনতে পাই। জি স্যার। আচ্ছা, আমাদের কাছে এই যদি আমরা ইয়ে করতে যাই, আমাদের কাছে 3টা মেজর টাইপের সাউন্ড কনভার্টিং সিস্টেম আছে। তার মধ্যে একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে কন্ডেন্সার, একটা হচ্ছে রিবন। এই 3টা মাইক্রোফোন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ডাইনামিক, কন্ডেন্সার এন্ড রিবন। আমি এগুলি সব নোট পাঠাবো আপনাদের কাছে। জি স্যার। ওকে, এবার নোট সঙ্গে আসি, সেটা হচ্ছে
ডলবি সাউন্ড বলে কোনো কিছু শুনেছেন নাম? জি স্যার। ডলবি সাউন্ড, ডলবি শুনেছেন? ডলবি, জি স্যার শুনেছি। DOLBY, ডলবি নামটি কেন এলো? স্যার নো আইডিয়া। ডলবি, ডলবি একটা ল্যাবরেটরি থেকে এই নামটি তৈরি হয়েছে, নামটি আসছে কিন্তু একটা ডলবি ল্যাবরেটরি। এটা একটা অডিও কম্প্রেশন টেকনোলজি, এটা একটা অডিও কম্প্রেশন শব্দ সংকোচন একটা প্রযুক্তি যেটা ডেভেলপ করেছিল ডলবি ল্যাবরেটরি, এই জন্য এটাকে ডলবি ডিজিটাল সাউন্ড বলে। জি স্যার। এটাকে 1994 পর্যন্ত ডলবি স্টিরিও ডিজিটাল বলা হতো। জি স্যার। এখন এটাকে বলা হচ্ছে ডলবি ট্রু এইচডি, ট্রু TRUE, ডলবি ট্রু এইচডি। এখানে জি স্যার। অডিও কম্প্রেশনটা কিন্তু লসি। এনিওয়ে সেগুলি আমরা পরে আলোচনা করব। ডলবি, ডলবি নামটা লিখে রাখেন। জি স্যার। আরেকটা লিখে রাখেন LPCM। আমি আপনাদের এই শব্দগুলির সাথে পরিচিতি ঘটাতে চাই। LPCM, জি স্যার। LPCM এর অ্যাব্রিভিয়েশনটা দাঁড়াচ্ছে লিনিয়ার পালস কোড মডুলেশন। লিনিয়ার, LINEAR, জি স্যার। পালস, PULSE, স্যার। কোড, CODE, জি স্যার। মডুলেশন, MODULATION, মডুলেশন। জি স্যার। আচ্ছা, এখন LPCM যদি কোথাও শব্দটি শোনেন তাহলে আপনি ধরে নেবেন, আমি বাংলায় বলে দিচ্ছি, LPCMটা হচ্ছে একটা অ্যানালগ ডিজিটাল উপস্থাপনা, এটা ডিজিটালি কনভার্ট হয়। LPCM হচ্ছে একটি অ্যানালগ সংকেতের ডিজিটাল উপস্থাপনা। জি স্যার। লিখলে আমাকে বললেন। জি স্যার। কি লিখলেন? LPCM হচ্ছে একটি অ্যানালগ সংকেতের ডিজিটাল উপস্থাপনা যেখানে সংকেতের মাত্রা জি স্যার। যেখানে সংকেতের মাত্রা নিয়মিত বিরতিতে জি স্যার। নিয়মিত বিরতিতে বিশ্লেষণ করা হয়ে থাকে, নিয়মিত বিরতিতে নমুনা বিশ্লেষণ করা হয়ে থাকে, স্যাম্পল বা নমুনা বিশ্লেষণ করা হয়ে থাকে। লেখেন জি স্যার। নমুনা বা স্যাম্পল বিশ্লেষণ করা হয়ে থাকে জি স্যার। যেখানে একটি ডিজিটাল কোডের চিহ্নগুলি একটি সংখ্যায় পরিমাপ করা যায়। স্যার আরেকবার। তাহলে কি বললাম? LPCM হচ্ছে একটি অ্যানালগ সংকেতের ডিজিটাল উপস্থাপনা যেখানে সংকেতের মাত্রা নিয়মিত বিরতিতে স্যাম্পল বা নমুনা বিশ্লেষণ করা হয়ে থাকে, জি স্যার। যেখানে সংকেতের মাত্রাকে নিয়মিত বিরতিতে স্যাম্পল বা নমুনা বিশ্লেষণ করা হয়ে থাকে, যেখানে একটি ডিজিটাল কোডের চিহ্নগুলি একটি সংখ্যায় পরিমাপ করা হয়, যেখানে একটি ডিজিটাল চিহ্নগুলি সংখ্যায় পরিমাপ করা হয়। জি স্যার। লেখা হলে বলেন। জি স্যার হয়েছে। এটাকে বলে লিনিয়ার কোয়ান্টাইজেশন। লিনিয়ার
LINEAR, linear quantization. Quantization, QUANTIZATION, লিনিয়ার কোয়ান্টাইজেশন, এটাকে বলে রৈখিক পরিমাণগতকরণ। লিনিয়ার কোয়ান্টাইজেশন, রৈখিক পরিমাণগতকরণ, কোয়ান্টিটি থেকে কোয়ান্টাইজেশন, পরিমাণগতকরণ। লিখেছেন? জি স্যার। আমি নোটগুলি পাঠাবো, তখন মিলাই নিয়েন। এবার একটু অন্য কাজে আসি। সাধারণত আমরা যখন ছবি ধারণ করি, সে সাথে শব্দটিও কিন্তু ধারণ করা হয়ে থাকে। আপনার জি স্যার। আচ্ছা, মূলত আমরা যে শব্দটি ধারণ করি, সেই শব্দটি কোনো একজন অভিনেতা বা পারফর্মারের মুখ থেকেই আসে, তাই না? ডায়ালগ। জি স্যার। আমরা মূলত সেই শব্দটাকেই প্রাধান্য দিয়ে থাকি, মেইনলি ডায়ালগস। জি স্যার। আচ্ছা, তাহলে আমি কেন শব্দটি ধারণ করছি? ওই অভিনেতা বা পারফর্মার যে শব্দটি উচ্চারণ করছেন, আমার মূল লক্ষ্য হচ্ছে ওনার মুখ থেকে বের হওয়া শব্দটি যেন আমরা স্পষ্ট শুনতে পাই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যখন আমরা এই শব্দটি ধারণ করি, এই শব্দের সাথে কিন্তু তার পারিপার্শ্বিক আরো কিছু শব্দ আমাদের শ্রুতিগোচর হয়। যেমন আপনি আপনার একজন অভিনেতার বা পারফর্মারের ডায়ালগ দিচ্ছেন, পাশে কোনো একটা রিক্সার একটা শব্দ, একটা গাড়ির হর্ন বা একটা অ্যাম্বুলেন্স চলে গেল, তাহলে সেই শব্দটিও কিন্তু আপনার শব্দের সাথে কিন্তু সেটাও কিন্তু মিশ্রিত হয়ে গেল এবং সেটাও কিন্তু রেকর্ড হয়ে গেল। জি স্যার। আচ্ছা, আমাদের সব শব্দ কিন্তু স্টুডিওতে রেকর্ড করা হয় না। মূলত আমরা যেসব শব্দগুলি বাড়িতে বা কোনো একটা ছবির জন্য আমরা যেটা গ্রহণ করে থাকি, সেখানে কিন্তু পারিপার্শ্বিক শব্দগুলিকেও কিন্তু আমরা গুরুত্ব দিয়ে থাকি ডায়ালগের সাথে, তাই না? জি স্যার। আচ্ছা, এটাকে বলে ডাইজেটিক সাউন্ড। স্পেলিংটা বুঝছেন? জি স্যার। ডাইজেটিক, DIGETIC। জি স্যার। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? মেইনলি ডায়ালগস যেগুলো আসছে, ডায়ালগস আর ডাইজেটিক সাউন্ড, কিন্তু তার সাথে কিন্তু মিশ্রিত থাকে অন্যান্য সাউন্ড ইফেক্ট, নয়েজ গুলি কিন্তু মিশ্রিত থাকে। আপনি যখন একটা ছবি দেখেন, when you are watching a movie, সেখানে শুধু ডায়ালগ থাকে না, ডায়ালগ ছাড়াও পারিপার্শ্বিক শব্দ ছাড়াও আরো অন্যান্য কতগুলি শব্দের মিশ্রণ পরবর্তীতে ঘটানো হয়। জি স্যার। যেমন মিউজিক থাকে না? জি স্যার থাকে। আচ্ছা, সেগুলি কিন্তু শব্দের এই সাউন্ডগুলি কিন্তু পরবর্তীতে ঢোকানো হচ্ছে ছবির সাথে। এগুলি কিন্তু আমরা রেকর্ড করি নাই। একজন মিউজিক ডিরেক্টর কিন্তু পরবর্তীতে করে দিচ্ছেন ছবির সাথে, ছবির ওয়েট বাড়াবার জন্য, আপনার মুড বা টেনশনটাকে বোঝাবার জন্য। এরকম অনেকগুলি সাউন্ডের বা মিউজিকের একজন শব্দগ্রাহক বা একজন সঙ্গীত পরিচালক বা শব্দ প্রকৌশলী, উনি কিন্তু এগুলিকে কিন্তু প্রয়োগ করে থাকেন বা এগুলির মিশ্রণ ঘটিয়ে থাকেন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আমি ডায়ালগের কথা বা পারিপার্শ্বিক শব্দের ছাড়াও আমরা আরো কিছু শব্দ আমরা একটা ছবিতে দেখতে পাই, যেগুলিকে আমরা মিউজিক বলি। জি স্যার। আচ্ছা, এই তাহলে একটা ছবিতে কখনো সাইলেন্ট থাকে না। একটা সাইলেন্ট ছবিও যদি হয়, একটা লোকের অভিব্যক্তি বোঝাচ্ছেন, সেখানেও কিন্তু একটা হয়তো ভায়োলিনের সুর গেল, যায় না এরকম? জি একটা স্যার লোকের যায়। খুব করুণ একটা সুর গেল, এটা কিন্তু পরে মিশ্রণ করার, এর পরে কিন্তু এই শব্দটি মেশানো হয়েছিল। এই ধরনের শব্দগুলি বলে নন ডাইজেটিক সাউন্ড। জি স্যার। নন ডাইজেটিক
ডাইজেটিক, নন ডাইজেটিক সাউন্ড। নন ডাইজেটিক সাউন্ড হচ্ছে সেসব শব্দ যেগুলি পরবর্তীতে যুক্ত করা হয়, যেমন ধরেন মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি ইত্যাদি। জি স্যার। তাহলে আমাদের কাছে দুই ধরনের শব্দের কথা আমরা জানতে পারলাম, একটা হচ্ছে ডাইজেটিক সাউন্ড, একটা হচ্ছে নন ডাইজেটিক সাউন্ড। জি স্যার। এখন সাধারণত ডাবিং বলে একটা ব্যাপার আছে, কোনো ধারণা আছে হোয়াট ইজ ডাবিং? জি স্যার। কি স্যার ফার্স্টে মানে শুট করে নিয়ে আসা হয়, পরবর্তীতে স্টুডিওতে সেই সিনের সাথে মিলিয়ে সাউন্ড রেকর্ড করা হয়। আচ্ছা, এখন শব্দের সাথে তাহলে শব্দ এবং লিপ দুটোই কিন্তু মিলতে হবে। জি স্যার। আচ্ছা, তো শুটিং এর সময় কিন্তু কখনো নির্বাক ছবি ধারণ করা হয় না, সেখানেও শব্দটি রেকর্ড করে রাখা হয়, কিন্তু সেই ধারণ করা শব্দটি পরবর্তীতে ছবির সাথে কিন্তু ছবির কাজে লাগে না। এই সাউন্ডটাকে, যেটা শুটিং এর সময় আমরা ধারণ করি, যেখানে অনেকগুলি নয়েজ মেশানো থাকে, সেই শব্দকে কি বলে? স্যার জানি না। আচ্ছা, এটাকে বলে গাইড ট্র্যাক। গাইড ট্র্যাক, জিটি, জিটি, গাইড ট্র্যাক। জি স্যার, গাইড ট্র্যাক। তাহলে হোয়াট ইজ গাইড ট্র্যাক? হ্যালো, জি স্যার, আরেকবার একটু বলবেন? গাইড ট্র্যাক বলতে কি বুঝলেন এখন? স্যার লিখতেছিলাম, আরেকবার একটু বলেন। শুটিং এর সময় সাধারণত আমাদের পারফর্মাররা যে ডায়ালগটা দিয়ে থাকেন, সেই ডায়ালগের সাথে কিন্তু পারিপার্শ্বিক অনেকগুলি নয়েজ কিন্তু মেশানো থাকে। আমরা জানি এই শব্দটি কিন্তু আমার ফাইনালি কিন্তু এটা আমার ছবিতে যাবে না, আমি এই শব্দটিকে, ওনার ডায়ালগটিকে কিন্তু পরে ডাব করে নেব বা ডাবিং এ যাবে। তাহলে আমরা প্রথমত শুটিং এর শুরুতেই যে শব্দটিকে নিয়ে নিচ্ছি, এটাকে বলেছি আমরা গাইড ট্র্যাক। গাইড ট্র্যাক হচ্ছে সেই শব্দ যেটা আমরা শুটিং এর সময় ধারণ করছি, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আমরা কাজে লাগাবো না। এটা আমাকে, আমার পারফর্মারকে এটা হেল্প করবে, সে কিভাবে শুটিং এর সময় শব্দটি উচ্চারণ করেছিল। জি স্যার। ক্লিয়ার? এটাকে বলে গাইড ট্র্যাক। ডাবিং হচ্ছে সেই শব্দটি যেটি একটি পারফর্মার বা অভিনেতা অভিনেত্রী তার শুটিং এর সময় উচ্চারণ করেছিল, ঠিক অনুরূপ ভাবে ওই শব্দটি আবার রিপ্রোডিউস করবে, আবার সেটাকে নতুন ভাবে রেকর্ড করবে এবং সেটাকে ছবির সাথে ম্যাচ করানো হয়। এবং এই কাজটি করে থাকেন একজন শব্দ প্রকৌশলী, সাউন্ড ইঞ্জিনিয়ার। জি স্যার। কখনো কখনো এই সাউন্ড দেখবেন, কখনো কখনো কোনো ছবিতে শব্দ আগে ছবি পরে, বা ছবি পরে শব্দ আগে, এরকমও ব্যাপারটা ঘটে। আমরা বলি এখানে শব্দ এবং ছবির ম্যাচিং হয়নি। জি স্যার। তাহলে এখানে ম্যাচিংটা কিন্তু করিয়ে নিতে হয়, শব্দ এবং ছবি। এই জন্য ডাবিং কিন্তু খুবই কষ্টকর। ডাবিংটা কিন্তু, এই গাইড ট্র্যাকটা আমাদের এই কারণে প্রয়োজন, সেটা কিন্তু কানে কানে দিয়ে আগে পারফর্মারদের শুনিয়ে দেওয়া হয়। পারফর্মারদের বলা হয় এটা আগে শোনেন, অর্থাৎ শব্দটি আপনি কি কি বলেছিলেন এবং শব্দটি প্রয়োগ করেছিলেন কত জোরে বা কত আস্তে, তাহলে ফ্লোটা বোঝা যাবে। তাহলে সে ওই ছবিটা বারবার পর্দায় আসতে থাকে এবং সেটার সাথে মিলিয়ে সেই শব্দটি উচ্চারিত হয়। এটাকে বলি আমরা ডাব করা বা ডাবিং। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। জি স্যার। আচ্ছা, মূলত কোন ধরনের মাইক্রোফোনটি আমাদের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট? স্যার যে তিনটা নাম বললেন, কন্ডেন্সার, ডাইনামিক আর রিবন। আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এমন একটি মাইক্রোফোন যেটাকে বলি আমরা ইউনিডিরেকশনাল, একমুখী। জি স্যার। আপনি যেদিকে তাক করবেন এই মাইক্রোফোনটি সেদিক থেকেই সাউন্ডটাকে পিক আপ করবে। সেটা কিন্তু অন্য সাউন্ডগুলো তুলনামূলক হারে অন্য সাউন্ডে আসবে না তা না, কিন্তু তার পরিধি, তার ফ্রিকোয়েন্সি অনেক কম।
জি স্যার। তাহলে আমাদের কাছে একটি ইউনিডিরেকশনাল মাইক্রোফোন হচ্ছে একমুখী হওয়ার কারণে সেটা একদিক থেকেই কিন্তু শব্দটিকে গ্রহণ করবে, অন্যদিকে অন্য শব্দ হলেও তা ফ্রিকোয়েন্সি কম হওয়ার কারণে সেটা কিন্তু মূল শব্দের সাথে কোনো ব্যাঘাত তৈরি করে না বা ব্যাঘাত সৃষ্টি করে না। ক্লিয়ার? জি স্যার। কিছু মাইক্রোফোন আছে যেটা দুই দিক থেকে সাউন্ড পিক করে, ফ্রম টু সাইডস। এটাকে কি বলে? অমনি ডাইরেকশনাল। না, এটা বাই ডিরেকশনাল। ফ্রম টু সাইডস, বাই ডিরেকশনাল। জি স্যার। কিছু সাউন্ড আছে যেটা চতুর্দিকের সাউন্ড পিক করে থাকে, চারপাশের শব্দ, এটাকে বলে অমনি। জি স্যার। অমনি 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 ডিরেকশনাল। এগুলো আমি পরে যখন নোট পাঠাবো মিলাই নিয়েন। অমনি ডিরেকশনাল মাইক্রোফোন হচ্ছে ইট পিকস আপ সাউন্ড ফ্রম অল সাইডস। এটা জি। চতুর্দিক থেকে শব্দকে গ্রহণ করে থাকে। ক্লিয়ার? জি স্যার। তাহলে অনেকগুলি তথ্য পাওয়া গেল। আমাদের একটু এটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, এই ইয়ের জন্য সাউন্ডটাও আমাদের কাছে খুব প্রয়োজন ছিল। জি স্যার। সাধারণত যে মাইকগুলি আমরা স্টুডিওতে ব্যবহার করে থাকি সেগুলি কন্ডেন্সার মাইক্রোফোন। জি স্যার। স্টুডিওতে যেসব মাইকগুলি ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে ম্যাক্সিমাম কমনলি এগুলি ব্যবহৃত হয় কিন্তু স্টুডিওতে। শুটিং এর সময় যেগুলি ব্যবহৃত হয় সেগুলি সবই কিন্তু ইউনিডিরেকশনাল। জি স্যার। ডাইনামিক মাইক বলে একটা মাইকের কথা বলেছিলাম। জি স্যার। যেমন ধরেন ডাইনামিক মাইক্রোফোন গুলো খুব ব্যবহৃত হয় যেখানে খুব হাই ভলিউম রেকর্ডিং, হাই ভলিউমের সাউন্ড হয়। যেমন ধরেন আপনার এই আমি যদি বলি আপনার ড্রাম, গিটার, জি স্যার। হয় না? যেমন আপনার পারকাশন ইনস্ট্রুমেন্ট যেখানে আপনার ড্রাম থাকে, তারপর আপনার অ্যাম্পলিফাই হয়ে ইভেন ভোকালস এগুলির সাথে সবগুলিকে এখানে এই ধরনের মাইক্রোফোন গুলো সাধারণত গিটারের সাউন্ড এগুলি কিন্তু খুব হাই ফ্রিকোয়েন্সি। এই সাউন্ডগুলি সাধারণত এই মাইক্রোফোনটা যেটা ব্যবহার করা হয় সেগুলো হয় ডাইনামিক মাইক্রোফোন। জি স্যার। যে শব্দগুলি আমরা খুব কাছে, সাধারণত মাইক্রোফোনের যে ব্যক্তি মাইক্রোফোনের কাছে তার শব্দটিই বেশি শ্রুতিগোচর হয়। দূরবর্তী ব্যক্তি যদি, দূরে একটা ব্যক্তি যদি কোনো কথা বলে তাহলে সামনের ব্যক্তির চাইতে তুলনামূলক হারে পেছনের ব্যক্তিটির শব্দের ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক কম হয়। ক্লিয়ার? জি স্যার। তাহলে সামনের ব্যক্তিটির সাউন্ড এত ক্লিয়ার হয় কেন? কারণ সাউন্ড প্রথমেই, মাইক্রোফোন প্রথমেই কাছের ব্যক্তিটির শব্দকে কিন্তু রিসিভ করছে। জি স্যার। এরপরে একটু ক্যামেরা প্রসঙ্গে আসি। এরকম একটা ব্যক্তি দূরে দাঁড়িয়ে আছে, একটা ব্যক্তি ক্যামেরার কাছে, কোন ব্যক্তিটির ফিগার বড় হবে? ক্যামেরার সামনে যে বলেন বলেন। ক্যামেরার সামনে যে ক্যামেরার সামনের ব্যক্তিটির ফিগার তুলনামূলক হারে বড় হবে। যত দূরে যাবে ফিগার ততই ছোট হতে থাকে, যত দূরে যাবে ফিগার ততই ছোট হতে থাকে। শব্দও ঠিক তেমন, যত দূরে লোক কথা বলুক না কেন শব্দের মাত্রাও কিন্তু তত কমে যেতে থাকবে। সাধারণত আমাদের যে ভোকালগুলি যেগুলো আমরা একদম সাউন্ড টু সাউন্ড যেগুলি সামনে থেকে আমরা পিক করি, এই সমস্ত কাজের জন্য আমাদের কার্ডিওয়েড বলে একটা মাইক্রোফোন আছে, কার্ডিওয়েড মাইক্রোফোনটা খুব ভালো কাজ করে। ক্লোজ সাউন্ড, ক্লোজ থেকে নেওয়ার জন্য যে মাইক্রোফোনটি আমরা ব্যবহার করি সেগুলিকে বলি আমরা কার্ডিওয়েড মাইক্রোফোন। জি স্যার। আর একমুখী মাইক্রোফোন যেটা আমরা ব্যবহার করে থাকি ইউনিডিরেকশনাল মাইক্রোফোন, এটা কিন্তু এটা কিন্তু খুব হাই গেইন এবং একদম স্পেসিফিক কোন একটা নির্দিষ্ট দিক থেকে যে সাউন্ডটি পিক করা প্রয়োজন, সেই মাইক্রোফোনটি কোন একটা নির্দিষ্ট ডিরেকশন থেকে যে সাউন্ডটি পিক করা হয় সেটা ইউনিডিরেকশনাল মাইক্রোফোন গুলো কিন্তু এখানে চমৎকার ভূমিকা রাখে। জি স্যার। মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। ইয়েস স্যার। বলেন শেষ করবো আজকে? জি স্যার। আজকে সকালে ক্লাস ছিল? জি স্যার। সকালে ক্লাস খুব ইন্টারেস্টিং হচ্ছে ক্লাসগুলো?
জি স্যার হইতেছে। আমি জানি না, আমাদেরগুলি তো নিরস ক্লাস না। কোনো কিছু জানা যাচ্ছে, জানতে পারছেন কিছু না কিছু? জি স্যার জানতে স্যার পারছি। স্যার আচ্ছা, জানতে পারছি। এখন আমি যদি মানে আগামী বৃহস্পতিবার যদি ঢাকার বাইরে যাই লোকেশন ভিজিটে, তাহলে আগামী শনিবার আমাদের ক্লাসটা হবে না। জি স্যার। ওকে স্যার। আর যদি কোনো কারণে আমাদের যাওয়ার যদি কোনো কারণে বৃহস্পতিবার না হয়, তাহলে আমরা শনিবারে কি মিট করতে পারবো? জি স্যার। জি স্যার। আমরা একটা ক্লাস যদি করে ফেললাম, অসুবিধাটা কোথায়? আমার তো মনে হয় কোনো প্রবলেম নাই। সেটা আমি জানাবো। আদৌ যদি আমি ঢাকার বাইরে গিয়ে থাকি, আমার সাথে তানভীরের যোগাযোগ থাকবে। আমি ঢাকার বাইরে গেলে তানভীরকে বলবো যে তানভীর আমি চলে যাচ্ছি, নেক্সট স্যাটারডে ক্লাস হবে না। আর যদি আমি ঢাকার বাইরে না যাই, তাহলে নেক্সট স্যাটারডে আমরা ঠিক আগের মতো 12টায় বসবো। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। তাহলে আমার মনে হয় যে আমরা এখানে শেষ করে দিই নাকি? আচ্ছা স্যার। ওকে ফাইন। আর নোটস গুলি একটু সবাই সাথে শেয়ার করে দিয়েন, সবাইকে একটু পাঠিয়ে দিয়েন। জি তানভীর, স্যার। আমি লাইটের ওকে ইয়েগুলি স্যার। পাঠিয়েছি। আর আজকে যেগুলি বললাম এই সাউন্ডের ব্যাপারগুলিও কিন্তু আমি ফিরে আসার পর আমি এগুলি আবার পাঠাবো আপনাকে, সো দ্যাট আপনার কাছে নোটসগুলি থাকলে আর নিজেরা এখন বসে অনলাইনে যেগুলো নিচ্ছেন এগুলির সাথে তখন এগুলো টালি করে মিলিয়ে নিজেদের নোটগুলো থাকলে বুঝতে আপনাদের কিন্তু অনেকখানি হেল্প হবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ দেন, বাই। স্যার।